আদানি মামলায় আমেরিকা থেকে চলে এলো বড় খবর। আমেরিকায় প্রেস কনফারেন্স করে নরেন্দ্র মোদী বলে এসেছিলেন আদানি মামলাটি ব্যক্তিগত বিষয়। ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं, न बैठते हैं, न बात करते हैं। কিন্তু এই বিষয়টি আর ব্যক্তিগত রাখলো না আমেরিকা। ওয়াশিংটন থেকে ফেরার পরেই মোদী সরকারের কাছে আমেরিকা পৌঁছে দিয়েছে একটি শক্তিশালী। এতে আদানির বিরুদ্ধে আমেরিকার মামলাটির ফাঁস আরো শক্ত হলো। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এই খবরটি জানিয়েছে। কি সেই তথ্য, আর তাতে কিভাবে আরো বিপাকে পড়ল আদানি এবং মোদী সরকার, তার বিশ্লেষণ আনবো এই এপিসোডে। আর তার সঙ্গে আনবো একেবারে প্রাসঙ্গিক একটি বিষয়ও, যেটি আপনাকে জানায়নি গদি মিডিয়া। সেটি হলো বিশ্বগুরু আমাদের যে বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, তার ঢোল কিভাবে ফাঁসিয়ে দিয়েছে আন্তর্জাতিক একটি সংস্থা যার নাম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআই। তাতে বিশ্বে ভারতের দুর্নীতিকে কিভাবে দেখানো হয়েছে তাও জানাবো এই এপিসোডে। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে এটিকে লাইক দেওয়ার মতো ছোট্ট কাজটি করতে ভুলবেন না। এই কাজটি করলেই ইউটিউব ভিডিওটি আরো মানুষের কাছে তুলে ধরবে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আদানিদের বিষয়টা ব্যক্তিগত বলে আমেরিকার প্রেস কনফারেন্সে বলে এসেছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার কয়েক ঘন্টার মধ্যেই কি ঘটনা ঘটল তা জানিয়েছে রয়টার্স। এই খবরে বলা হয়েছে গৌতম আদানি ও তার ভাইপো সাগর আদানির বিরুদ্ধে যে মামলাটি চলছে নিউ ইয়র্কের আদালতে, তাতে বলা হয়েছে মার্কিন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে ভারতের কাছে এই তদন্ত করার ব্যাপারে সাহায্য চাওয়া হয়েছে। মার্কিন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন হচ্ছে সে দেশের শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা, মানে আমাদের দেশের সেবির মতো। তারা লিখিতভাবে ভারত সরকারের কাছে এই সাহায্য চাওয়ার অর্থ কি। এবার আসবো সেই বিশ্লেষণে, তাহলেই বুঝতে পারবেন বিষয়টা কতটা গুরুতর। এই তদন্ত মার্কিন দেশে বসে করেছে ওই সংস্থাটি, পরে তা করেছিল মার্কিন দেশের বিশ্বখ্যাত তদন্তকারী সংস্থা এফবিআই। তারা গৌতম আদানির ভাইপোর ল্যাপটপ, মোবাইল এবং অন্যান্য তথ্য ঘেঁটে রিপোর্ট দিয়েছিল আদানিরা 2020 থেকে 24 সালের মধ্যে ভারতের বিভিন্ন সরকারি অফিসারদের $265 মিলিয়ন বা 2000 কোটিরও বেশি টাকা ঘুষ দিয়েছে, এবং এই টাকা এসেছে মার্কিন লগ্নিকারীদের কাছ থেকে। সে দেশের বিনিয়োগকারীদের কাছে সংস্থার বরাতের চুক্তি নিয়ে প্রতারণা করেছে বলে প্রতারণা এবং ঘুষের মামলা দায়ের করা হয় মার্কিন আদালতে। এই তদন্তের প্রাথমিক সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েই মার্কিন আদালত গৌতম আদানিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপরে আদানিদের আইনি নোটিশও পাঠায় আমেরিকার আদালত। কিন্তু এবার তারা আরেক ধাপ এগিয়ে গেল। এর মধ্যে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য আদানি এবং অন্য অনেক মহল থেকে চেষ্টা চালানো হচ্ছিল। এর মধ্যেই এই সংবাদ সামনে এসে পড়ল। এই খবরটি ভারত সরকারের কাছে একটি শক্তিশালীর মতো কেন? সেটা হলো মার্কিন তদন্তকারী তাদের তদন্তের পরিধি আরো বাড়াতে চাইছে। তারা বিষয়টি বিস্তারিত জানতে চাইছে। ভারতের কোন অফিসার বা তার পেছনে কোনো নেতা এর কলকাঠি নেড়েছেন তা জানতে চাইছে কি তারা? এর আসল মাথা কে, এবার কি তারা সেটাও জানবে? আর ভারত সরকারের পক্ষে এটা বড় ধাক্কা কেন? ভারতের পক্ষে এই সাহায্যের আবেদন কিন্তু কার্যত একটা নির্দেশ। আমি আগেও বলেছি, কূটনীতির ভাষায় যেমন ডেকে পাঠানোকে আমন্ত্রণ জানানো বলা হয়, তেমনি এই সাহায্য চাওয়ার চিঠিকেই কিন্তু তদন্ত করতে দেওয়ার নির্দেশ বলেই ধরতে হবে। কারণ কোন সরকারের পক্ষে বলা সম্ভব নয় আমি সে দেশের বিনিয়োগকারীদের টাকা নিয়ে অভিযোগের তদন্তে সাহায্য করব না। খাতায় কলমে আমেরিকা ভারতের বন্ধু দেশ। তাদের প্রেসিডেন্টের সঙ্গে কয়েকদিন আগেই বৈঠক সেরে এসেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেও তিনি ট্রাম্পের তারিফ করেছেন। ট্রাম্পও তাকে
গ্রেট লিডার বলেছেন। আমাদের গদি মিডিয়াও বলেছে ট্রাম্প মোদিকে কত সম্মান দেখিয়েছে। এবার তার নমুনা হাতে নাতে পেয়ে কি করে মোদি তা ফিরিয়ে দেবেন? কি করে বলবেন ভারত এই মামলায় আমেরিকার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তদন্তে সাহায্য করবে না? তাই মোদির হাতে কোনো অপশন নেই। যেমন অপশন ছিল না ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ না করা, যেমন অপশন ছিল না ট্রাম্পের একতরফাভাবে ঘোষণা করা F-35 নামের আবর্জনার যুদ্ধ বিমানটি না কেনার, একতরফা শুল্ক কমানোর সিদ্ধান্তের, ব্রিক্স মৃত বা পারস্পরিক শুল্ক লাগানোর হুঙ্কার শুনেও চুপ করে থাকার, যেমন তার কিছু বলার নেই ভারতীয় অভিবাসীদের যে নির্দয়ভাবে কোমরে পায়ে হাতে দড়ি বেঁধে সেনা বিমানে চাপিয়ে ভারতকে ফেরত পাঠানোর। সেরকমভাবেই তাকে মেনে নিতে হবে এই তদন্তের সাহায্যের কথাও। তাহলে আদানিদের গলার ফাঁস কেন আরো শক্ত হলো তা বুঝতেই পারছেন। কিন্তু একটা কথা তো বারবার উঠছে, সেটা হলো এই তদন্ত ভারত কেন শুরু করছে না? এই খবরের পরে এই দাবি কি আরো জোরদার হবে না? একজন শিল্পপতিকে নিয়ে ভারতকে বারবার এত হেনস্থা কেন হতে হচ্ছে আন্তর্জাতিক মহলে? তার একের পর এক প্রকল্প বাতিল করছে শ্রীলঙ্কা, কেনিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশ। বাংলাদেশও তা খতিয়ে দেখছে। বলা হচ্ছে আদানিদের এই মামলাটি সামনে রেখেই মোদিকে ব্ল্যাকমেল করছেন ট্রাম্প। নিজের মতো করে শর্ত চাপিয়ে তা একের পর এক পাশ করিয়ে নিচ্ছেন তিনি। ভারতের ক্ষতি হতে চলেছে সর্বক্ষেত্রে। তারপরেও কেন আদানিদের আড়াল করার জন্য সেবি চেয়ারপারসন মাধবীপুরী বুচকে সমর্থন করছে মোদী সরকার এবং বিজেপির কিছু নেতা? সংসদীয় কমিটির সামনে তিনি না আসার মতো দুঃসাহস দেখাচ্ছেন। কেন সিবিআই, ইডি, সেবি পুরোদস্তুর তদন্ত করছে না আদানি কাণ্ডের? এত করেও কি শেষ রক্ষা করা যাবে? এরপরে আপনাদের কাছে আনবো আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা বলার আগে এই ভিডিও ক্লিপটি দেখুন। भाइयों बहनों, मेरा मंत्र है न खाता हूं न खाने दूंगा। সোজা কথায় তিনি বলছেন দুর্নীতি হতে দেব না বা ঘুষ খাবো না, কাউকে ঘুষ খেতেও দেব না বা দুর্নীতি করতেও দেব না। শুনতে তো দারুণ লেগেছিল দেশের মানুষের, কিন্তু এই কথাটা কতটা কাজের, কতটা তিনি করে দেখাতে পেরেছেন তার প্রমাণ আরো একবার প্রকাশ্যে এসে পড়েছে একটি রিপোর্টে। আর তাতে এখন গোটা বিশ্বের সব বিনিয়োগকারীদের নজর রয়েছে। এই রিপোর্টটি জার্মানির বার্লিনের দুর্নীতি পর্যবেক্ষক আন্তর্জাতিক সংস্থা, যার নাম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআই। এরা প্রতি বছর করাপশন পারসেপশন ইন্ডেক্স বা সিপিআই প্রকাশ করে। কোন কোন দেশ দুর্নীতিতে কতটা জর্জরিত সেটা জানানো হয় এই রিপোর্টে। ওই বার্ষিক রিপোর্ট প্রকাশিত হয়েছে কয়েকদিন আগেই, 11ই ফেব্রুয়ারি। তাতে ভারতের জায়গা প্রায় সেঞ্চুরির কাছাকাছি। গতবার ছিল 93, এবার 3 ধাপ পিছিয়ে গিয়ে তা দাঁড়িয়েছে 96-এ। মানে বিশ্বের 180টি দেশের মধ্যে আমাদের জায়গা এখন 96 নম্বরে। না খাউঙ্গা না খানে দুঙ্গাতে আমাদের আগে রয়েছে 95টি দেশ। আমাদের সঙ্গে একই নম্বরে রয়েছে আরো 2টি দেশ, একটি মালদ্বীপ এবং অন্যটি পশ্চিম আফ্রিকার গাম্বিয়া। বিরাট গৌরবের বিষয় বটে। এই হচ্ছে বিশ্বগুরুর ওই ভিডিওর আসল চিত্র। টিআই বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বিভিন্ন সমীক্ষা থেকে তথ্য নিয়ে তাদের রিপোর্ট তৈরি করে। অর্থনৈতিক স্বচ্ছতা অস্বচ্ছতার বিষয়টি দেখা হয়। তথ্য নেওয়া হয় বিশ্ব ব্যাংক, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আইএমডি বিজনেস স্কুলের মতো প্রথম সারির আর্থিক এবং বিজনেস ম্যানেজমেন্ট সংস্থার কাছ থেকে। এই সমস্ত তথ্যের বিশ্লেষণ করেই টিআই তৈরি করে তাদের তালিকা। দুর্নীতিগ্রস্ত দেশগুলির তালিকা কিভাবে তৈরি হয় তার উল্লেখ রয়েছে এই রিপোর্টে। এর মধ্যে একটি হচ্ছে সূচক তালিকা। তাতে ভারতের স্থান গতবারে ছিল 93, এবার 96। মানে আমরা পিছিয়েছি আরো 3 ধাপ। বাংলাদেশ রয়েছে 151 নম্বরে, পাকিস্তান কিন্তু 135-এ। কিন্তু এটাতেই শেষ নয়, আরো গুরুত্বপূর্ণ তথ্য জানাবো এবার। এই সূচকের সঙ্গে আরো একটি সূচক তৈরি করা হয়, তার নাম দুর্নীতি উপলব্ধি সূচক, করাপশন
পারসেপশন ইন্ডেক্স বা সিপিআই স্কোর। এই স্কোরের মান 0 থেকে 100। এই সিপিআই স্কোরে 0 মানে অতি দুর্নীতিগ্রস্ত, মানে সব থেকে খারাপ, আর 100 মানে অতি স্বচ্ছ, মানে যে যত নিচে সে তত খারাপ। এবার আসুন এই সিপিআই স্কোরে কোন দেশ কোথায় দাঁড়িয়ে তা দেখা যাক। ভারত সিপিআই স্কোর করেছে 38, অথচ 2022 ছিল তা 40, মানে 2 নম্বর কমিয়ে ফেলেছে ভারত। 2023 এই স্কোর ছিল 39, এবারে তা আরো এক ধাপ নেমে 38 হয়েছে। অর্থাৎ প্রতি বছরে আড়ে বহরে এদেশের দুর্নীতি বেড়ে চলেছে, আর আমাদের সূচক নামছে আরো নিচে। এই হচ্ছে না খাউঙ্গা না খানে দুঙ্গার আসল চিত্র। কি বলেছিলেন তিনি? বছরে 2 কোটি চাকরি, ব্যাংকে 15 লক্ষ টাকা, বিদেশ থেকে কালো টাকা উদ্ধার, গ্যাসের দাম 400 টাকার নিচে, টাকার মূল্য 40-এর নিচে, বা ডিজেল পেট্রোল 50-এর নিচে। এমন চমৎকার আচ্ছে দিন এদেশে আগে কখনো আসেনি। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআই এর বিচারে আচ্ছে দিন যে সমস্ত দেশগুলোতে রয়েছে তার তালিকাও দেওয়া আছে। এবার স্বাদ বদলের জন্য ওই টিআই এর প্রথম দিকের 10টি দুর্নীতিমুক্ত দেশের কথাও জেনে নেওয়া যাক। পরপর 2 বছর দুর্নীতিমুক্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্ক। আমাদের স্কোর যেখানে 38, সেখানে তাদের সিপিআই স্কোর 90। আরো একবার মনে করিয়ে দিই, এই সিপিআই স্কোরে 0 মানে কিন্তু অতি দুর্নীতিগ্রস্ত, আর 100 মানে একেবারে ফুল মার্কস। ডেনমার্কের পরে দ্বিতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড, স্কোর 88, 3-এ সিঙ্গাপুর, স্কোর 84, 4-এ নিউজিল্যান্ড, স্কোর 83। একসঙ্গে 5 নম্বরে রয়েছে 3টি দেশ, লাক্সেমবার্গ, নরওয়ে এবং সুইজারল্যান্ড, স্কোর 81। এরপরে সুইডেন, স্কোর 80, তার নিচে নেদারল্যান্ডস, স্কোর 78, অস্ট্রেলিয়া, আইসল্যান্ড এবং আয়ারল্যান্ড একসঙ্গে 77 পেয়ে প্রথম 10-এ আছে। আর আমরা এবছরে মাত্র 38। 180টি দেশের মধ্যে আমাদের স্থান 96, আর এই তালিকায় সব থেকে দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে সুদান। আমাদের দেশ এখন এক বিশ্বগুরুর দেশ, যেখানে 5 ট্রিলিয়ন, 3 ট্রিলিয়ন এমন জটিল অর্থনৈতিক ব্যাখ্যা জলের মতো সহজ করে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে দেশের মানুষকে বোঝানো হয়। অথচ মাথা পিছু জিডিপি বা জিডিপি পার ক্যাপিটাতে এই দেশ বহু পেছনে, সে কথা বলা হয় না। সেখানে আমরা 192টি দেশের মধ্যে 140 নম্বরে। দুর্নীতিতে যদি দেশ এভাবে হুড়মুড়িয়ে পেছোতে থাকে, কোনো অর্থনৈতিক ব্যাখ্যাতেই তাকে আচ্ছে দিন বলা যেতে পারে? দেশের মাত্র গুটি কয়েক কর্পোরেটের যা জিডিপি তা সরিয়ে নিলেই এদেশের অর্থনীতির হাড় কঙ্কাল বেরিয়ে পড়বে। দেশের মাত্র 1% ধনীর হাতে দেশের 40%-এর বেশি সম্পদ। তাদের জিডিপি দেখিয়েই যেমন দেশের জিডিপি বাড়ে, তাদের দুর্নীতিতেই কিন্তু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের খাতায় নম্বর বাড়ে আমাদের। আপনারা যদি দেশের উপরের দিকে থাকা 10% মানুষের আয় বাদ দিয়ে দেশের অর্থনীতির চিত্রটা আঁকেন, তাহলে তা আফ্রিকার সব থেকে খারাপ অর্থনীতি অবস্থার দেশের প্রায় সমান হয়ে যাবে। আর দুর্নীতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হন কারা? সবচেয়ে ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। প্রাণ দিয়েও তাদের সেই মূল্য চোকাতে হয়। প্রধানমন্ত্রী ও তার কর্পোরেট বন্ধুদের প্রথম কাজই ছিল এই স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি বা তথ্যের সূত্রটাকে বন্ধ করে দেওয়া। দেশে কোথায় কি হচ্ছে, সরকারি ঘোষণা মতো কোনো কাজ হচ্ছে কিনা, এসব দেখার কাজ এদেশের মিডিয়ার। তারাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আগে সিএজি বা ক্যাগ রিপোর্টে সরকারের নানা দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলা হতো এবং এক একটি ক্যাগ রিপোর্ট সরকারকে সচেতন করত, সংবাদপত্র সরকারকে তুলোধনা করত। জিনিসপত্রের অগ্নিমূল্য ও বেকারত্ব যে আসলে দুর্নীতিরই ফসল, তার ছবি একসময় আমরা দেখতে পেতাম মিডিয়া রিপোর্টে। এখন ক্যাগ রিপোর্টে কোনো আধিকারিক যদি ভুলেও সরকারের কোনো অনিয়ম বা দুর্নীতির কথা লিখে ফেলেন, তৎক্ষণাৎ তার বদলি হয়ে যায়।
ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে ভুরি ভুরি অভিযোগ ওঠে, কিন্তু সে অভিযোগের কোনো সুরাহা না করেই আবার নির্বাচন হয়, আবার একই দুর্নীতি ঘটে চলে। এদেশের ব্যাংক থেকে শিল্পপতিরা লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে তা শোধ করেন না। সরকার বিপদে পড়া কৃষক বা মধ্যবিত্তের গলায় গামছা দিয়ে ঋণের টাকা আদায় করলেও তাদের ছাড় দিয়ে দেয় কোটি কোটি টাকা। গত 10 বছরে কর্পোরেটের ঋণ মুকুব করা হয়েছে 16 লক্ষ কোটি টাকারও বেশি। নরেন্দ্র মোদীর একটি প্রিয় স্লোগান ছিল স্বচ্ছ ভারত, মানে স্বচ্ছ ভারত, অথচ তার রাজনৈতিক কর্মকাণ্ডে সবচেয়ে বেশি যা দেখা যায় তার নাম অস্বচ্ছতা। অর্থনৈতিক দুর্নীতির জন্য যেসব সংস্থার ব্যবহার হওয়া উচিত ছিল, সেই ইডি এবং সিবিআইকে নরেন্দ্র মোদী ব্যবহার করেন স্রেফ রাজনৈতিক স্বার্থে। আদালতের রায়কে কুক্ষিগত করার জন্য নানান চেষ্টা করা হয়। বিভিন্ন রাজ্যে শুধু টাকা ছড়িয়ে অপারেশন লোটাস করা হয়। নির্বাচনে ঘুরপথে কর্পোরেট জগতের লগ্নির জন্য সরকার তৈরি করে ইলেকটোরাল বন্ড। কর্পোরেট জগতের ইডি সিবিআই এর ভয় দেখিয়ে নিজেদের জন্য শয়ে শয়ে কোটি টাকা চাঁদা তোলে শাসক দল। বিশিষ্ট অর্থনীতিবিদ এবং আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী পরাকলা প্রভাকর এই ইলেকটোরাল বন্ডকে বলেছিলেন বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি। সুপ্রিম কোর্টও এই ইলেকটোরাল বন্ডকে দুর্নীতির আখড়া বলে আখ্যা দিয়েছিল, অসাংবিধানিক বলেছিল, কিন্তু তারও কোনো তদন্ত হয়নি। একদিকে আদানিদের মামলা নিয়ে আমেরিকার চাপ, অন্যদিকে দেশ জুড়ে এই দুর্নীতির চক্র। এর থেকে কি বের হতে পারবো আমরা? আপনার মতামত জানান কমেন্ট বক্সে। আপনাদের কমেন্টও কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জোরদার প্রতিবাদ হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই চালু করে রাখবেন, এবং সেই সঙ্গে আমার সব ভিডিওগুলো সময় মতো পেতে মাসে মাত্র 29 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপও নিতে পারেন। জয় হিন্দ, সত্যমেব জয়তে।